বন্ধুরা, আজকে আমি ভিডিওটা করব খুবই একটা দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি কথা বলতে যাচ্ছি, এটা কোনো এখানে আমি কোনো চাকরি বাকরি রিলেটেড কোনো কিছু না, কোনো পলিটিক্যাল ইস্যু না, একদম কোনো কিছুই না। এটা সাদামাটা একটা টোটালি একটা ইনফরমেটিভ ভিডিও। আজকে বর্তমানে এখন পর্যন্ত যে টেম্পারেচার, গরমটা এখন 37 ডিগ্রি চলছে। তো 37 ডিগ্রি, বাট ফিলস লাইক মোর দেন 40 উপর লাগছে। তো এখন যেমন বন্ধুরা, তোমরা সকলে দেখতে পাচ্ছ, দর্শক বন্ধুরা, যে আমি গাছের ছায়ায় আমি দাঁড়িয়ে আছি। এই যে গাছের ছায়ায় যে আমি দাঁড়িয়ে আছি, আমার সেই রকম গরমটা ফিল হচ্ছে না, কারণ এখানে হাওয়া দিচ্ছে। এই যে এখানে বেশ হাওয়া দিচ্ছে। আজকে গাছ আছে বলে এখানে আমি দাঁড়াতে পারছি। এখন সাপোজ এই গাছগুলো কেটে ফেলা হলো, তাহলে এখানে আমি দাঁড়াবার মতো অবস্থা হতো না। এত গরম। তোমরা কেউ যদি হরিগঙ্গা বসাক রোড, তারপর ইয়েপর থেকে মানে হরিগঙ্গা বসাক রোড, তারপরে ওরিয়েন্ট চমুনি, তারপর আস্তাবল, সেখানে তোমরা একটু দাঁড়িয়ে দেখো তো 1 মিনিট দাঁড়াতে পারবে কি না। এত গরম, মাথা গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায়। তো এত গরমের কারণটা কি? সবাই বলে গ্লোবাল ওয়ার্মিং। তো গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে? এটা তো ন্যাচারালি না, এটা প্রাকৃতিকভাবে কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে না। বিশ্ব উষ্ণায়নটা কিন্তু এইভাবেই হচ্ছে না। সূর্যের তাপ বাড়ছে বলছে, কিন্তু সূর্যের তাপ থেকেও পৃথিবী গরম হচ্ছে সবচেয়ে বেশি। পৃথিবী কেন গরম হচ্ছে? এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর যে বরফগুলো, এগুলো প্রায় 80% গলে গেছে, 20%-এর মতো আছে, গলে গেছে 80%। তো সেই কারণে এই আজকে পৃথিবীটা এত গরম। আমাদের পৃথিবীতে যখন হিম যুগ ছিল, হিম যুগটা যখন আস্তে আস্তে যখন শেষ হলো, তখন এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে গিয়ে বরফটা জমা হয়ে গেল। তারপর আমাদের হিমালয়ান রেঞ্জে এই বরফটা জমা হলো কিছু কিছু জায়গায়, যেভাবে প্রাকৃতিকভাবে জমা হয় আর কি। এইভাবে প্রকৃতি নিজের মতো করে নিজেকে সেট আপ করে নিল। এক কথায় সোজা কথা, প্রকৃতি নিজেকে সেট করে নিল যে এইরকম জায়গায় এরকম হবে, বিদেশে এরকম হবে, আমাদের ভারতের জলবায়ু এরকম হবে, কর্কট রেখা দিয়ে গেলে আরেক রকম হবে, পৃথিবীর কর্কট রেখা বরাবর আরেক রকম জলবায়ু থাকবে। তারপর যেমন কিছুদিন আগে দুবাইয়ে, সৌদি আরব দুবাই, তোমরা সকলেই জানো, সেখানে হঠাৎ করে এই বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এটা একদমই ইউনিভার্সাল ট্রুথ যে দুবাইয়ের মতো মরু দেশে বন্যার পরিস্থিতি হয়ে গিয়েছিল। বন্যার পরিস্থিতি না, বন্যা হয়েছে। এখন মানে সবুজ মেঘে পরিণত হলো। সবুজ মেঘ হয়ে এমন ধোঁয়াধার বৃষ্টি হলো যে মানে পুরো মানে গাড়ি সব জলে দেখা, মানে যে ফুটেজগুলো উঠে এসছে খবরের পত্রপত্রিকায়, যে জলের মধ্যে ভাসছে। এই বৃষ্টিটা যদি আজকে আমাদের ভারতবর্ষের যে কোনো শহরে হতো, কমসে কম না করে হলেও 100 জন লোকের মৃত্যু হতো। ওদের ওখানে ইনফ্রাস্ট্রাকচারটা ভালো, জল নিকাশের ব্যবস্থা আমাদের মতো না, কিন্তু না হলেও ওদের এখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো, সেই কারণে সেখানে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং ফটাফট সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু এই যে হয়েছে, ওরা বলেছে যে ওদের ওখানে সেটা নাকি 100-150 বছরে এরকম হয়নি, এটা হঠাৎ করে এরকম হয়েছে। তো হঠাৎ করে কিছুই হয় না, তো জলবায়ু পরিবর্তনের কারণে হয়। তো এটা কেন হচ্ছে? এবং এই যে আমি বললাম যে এটা প্রাকৃতিকভাবে হয়নি, তো এটা এই যে আমরা কি করছি, আমরা গাছ কেটে সমান করে ফেলছি। এই নিয়ে রাস্তা করার নামে, রাস্তা বড় করার নামে পাহাড় কাটা মানে বন জঙ্গল ধ্বংস করা। আর সবচেয়ে বড় কথা, এই যে হাসদেও জঙ্গলটা, হাসদেও একটা নদীর নাম আছে, তো সেটা ছত্তিশগড়। এই হাসদেওর জঙ্গলটাকে কেটে সপাট করে দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ গাছ কাটা পড়বে। এখন পর্যন্ত 30,000-এর উপর গাছ কেটে ফেলেছে। এত বড় জঙ্গল যে এটা আমাদের ধরে নেওয়া যেতে পারে আমাদের ত্রিপুরার যে পূর্ব অংশটা, পুরোটা একটা হাসদেওয়ের জঙ্গল তোমরা ধরে নিতে পারো। তো এই এত বড় জঙ্গলের এলাকা পুরা কেটে সাফ করে দেবে শুধুমাত্র কি কারণে জানো? একটাই কারণ, কয়লা।
কয়লা খনন করবে। কিসের জন্য? ছত্তিশগড় থেকে কয়লা নেবে, রাজস্থানে পাঠাবে। রাজস্থানের যে থার্মাল পাওয়ার স্টেশন আছে, সেই থার্মাল পাওয়ার স্টেশন মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট, সেখানে কারেন্ট প্রোডাকশনের জন্য, কারেন্টের যে উৎপাদন হবে, সেই কারেন্টের উৎপাদনের জন্য কয়লা দিয়ে ওই মেশিনগুলো চালাতে হয়। সেই কারেন্টের উৎপাদন করবার জন্য হাসদেও জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এবং কোন কোম্পানি করছে? এটা কিন্তু একটা বেসরকারি কোম্পানি করছে। সেই কোম্পানি হচ্ছে আদানি গ্রুপস। আদানি করছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছ, আদানি গ্রুপস করছে। সেখানে কিন্তু যখন সরকার ছিল, এই আগে তো সেখানে কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস সরকার থাকাকালীন সেটা কাটার জন্য এই অনুমতি দিয়েছিল। অনুমতি দেওয়ার পর যখন সেখানকার ট্রাইবেলসরা, সেখানকার ট্রাইবস, সেখানকার যে আদিবাসী, ওরা সেখানে অনেক প্রোটেস্ট করেছিল, কেস করেছিল। প্রোটেস্ট করবার পর, কেস করবার পর আদালত থেকে সেখানে স্টে অর্ডার পড়েছিল, বলেছিল যে এখানে আর গাছ কাটা চলবে না। গভর্নমেন্টও সেই স্টে অর্ডারটা স্বীকার করে নিয়েছিল। তারপর যখন সেখানে কংগ্রেস সরকার পড়ে গেল, তারপর যখন সেখানে শাসক দল আসলো, এই বর্তমানে বিজেপি সরকার, এসে সেই যে সরকারি আদেশটা আছে সেটা রিভোক করে দিল। রিভোক করে নতুন আদেশ জারি করে সেখানে আবার জঙ্গল কাটার নির্দেশ দিয়ে দিল। তোমরা দেখে নেবে, গুগলে, ইউটিউবে আছে, হাসদেও জঙ্গল বাঁচানোর জন্য কত চেষ্টা চালাচ্ছে আদিবাসীরা। পুলিশ এসে মেরে টেরে ওদেরকে জেলে ঢুকাচ্ছে, কিছু মানে যা খুশি তা করছে। একটা গাছ বাঁচাবার জন্য সবাই মানববন্ধন, মানববন্ধন সৃষ্টি করছে। এইরকম এত চেষ্টা করছে হাসদেও জঙ্গল বাঁচাবার জন্য। তবুও অনেক জায়গা, সাপোজ ধরে নাও পুরো বাধারঘাট এলাকার মতো জঙ্গল সাফ করে ফেলেছে, পুরো সাফ করে ফেলেছে শুধুমাত্র কয়লা খননের জন্য। তো এটাকে বলা হয় ভারতের ফুসফুস। তো এই যে অক্সিজেনটা আমরা ফ্রিতে পাচ্ছি গাছ থেকে, এই গাছটাকে কেটে ফেলছে, জঙ্গল নষ্ট করে ফেলছে, তো গরম পড়বে নাকি ঠান্ডা পড়বে? গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে, গাছ আমাদেরকে ফল থেকে আরম্ভ করে এভরিথিং দিচ্ছে। বৃষ্টি হচ্ছে গাছের কারণে। মরুভূমিতে তো বৃষ্টি হয় না। দুবাইয়ের ওটা তো হচ্ছে ওরা ক্লাউড সিডিং ফিডিং অনেক কিছু করেছে, তার জন্য এরকম প্রকৃতিকে নিয়ে খেলা করেছে ওরা, সেই কারণে সেখানে এরকম বৃষ্টি হয়েছিল। যাই হোক, তো আমাদের এখানে দুবাই কেন ক্লাউড সিডিং করেছে? ওখানে জল পাওয়া যেত না। তারপর ওরা অনেক জায়গায় সবুজায়ন করে ফেলেছে। তারপর রাজস্থানেরও এরকম একটা গ্রাম আছে, সেই গ্রামটা ছিল মরুভূমি। কিন্তু একদিন এক ভদ্রলোক নিজের মেয়ে যে মারা গিয়েছিল, মানে ডিহাইড্রেশনে, জল পান করতে না পেরে, খুব কম পান করতো কারণ জল পাওয়া যেত না ওই এলাকায়, বহু দূর পর্যন্ত যেতে হতো জলের জন্য। তো ডিহাইড্রেশনে ওনার মেয়ে মারা যায়। তো ওনার মেয়ে মারা যাবার পর উনি প্রণ করেন যে উনি 100 কতটা গাছ লাগাবেন, 101টা না 131টা জানি গাছ লাগাবেন, এরকম উনি একটা প্রণ করেন। তো উনি যখন এরকম গাছ লাগালেন, ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে ওনার গ্রামের অন্যান্য বাসিন্দারা, অন্যান্য এলাকার যত লোকজন আছে, গ্রামবাসীরা, ওনাকে দেখে অনুপ্রাণিত হয়ে যখনই যাদের বাড়িতেই মেয়ে হতো, গ্রামবাসীরা 100টার উপর গাছ লাগাতো। এরকম করে সেখানে সবুজায়ন হয়ে গেল। সেখানে নাকি আম, কাঁঠাল, লিচু পর্যন্ত পাওয়া যায়। এরকম করে ফেলেছে রাজস্থানের গ্রাম। আর আমাদের ত্রিপুরাতে এত আমাদের এখানে গ্রিনারি ছিল, এত সবুজায়ন ছিল, সব কেটে সাফ করে খালি কি বিল্ডিং তুলে, রাস্তা করে, মানে প্ল্যান ছাড়া যা খুশি তা। আপনারাই বলুন, আজকে থেকে 15-20 বছর আগে কী ছিল ত্রিপুরাটা, এখন কি হয়েছে? আগে অনেক ভালো ছিল, সেরকম ফাস্ট লাইফ ছিল না। ফাস্ট লাইফ ভালো নাকি একটা মিডিয়াম রেঞ্জে থাকা ভালো? এখন টেনশনে মানুষ ভোগে, মানুষ এই মানে আর্টিফিশিয়াল লাইফ টোটালি, সোজা কথা। আয়ু কমে গেছে, রোগ বাড়ছে, আগে এত রোগ ছিল না। তো মানুষ নিজের ধ্বংস নিজে করছে, উল্টাপাল্টা মানে প্ল্যানিং ছাড়া বিল্ডিং তুলে, কোনো গ্যাপ নাই, কিছু নাই, ওয়াল থেকে আরম্ভ করে বিল্ডিং তুলে নেয়। ও তুলেছে তো আমিও তুলবো। বিল্ডিং তুলে কি করে? দোকান ভাড়া দিয়ে দে, না হলে একে ভাড়া দিয়ে দে, তাকে ভাড়া দিয়ে দে, গাছ কেটে, পুকুর বুঝিয়ে। বাহ,
এরপর বলে গরম লাগছে। বাহ, এই যে গরমটা, এই যে 37 ডিগ্রি, এই 37 ডিগ্রিটা বেড়ে এটা 42 ডিগ্রি যাবে। আর যখন 42 ডিগ্রি যাবে তখন ফিলস লাইক হবে 45 অ্যাবাভ। তখন মনে হবে 45-এর বেশি গরম লাগছে। এই যে যাদের বাড়িতে এসি আছে, এসি লাগালে লাভ হবে না। এসির তো ইনার ইউনিট এবং আউটার ইউনিট থাকে। আউটার ইউনিটটা তো থাকে প্লাস্টিকের, লোহার থাকে না। লোহারই থাকুক না, তো এই যে ভেতরে তো এই ওয়্যারিং সিস্টেম থাকে যেটা রাবারের থাকে। যখন বেশি গরম হয় তখন কি হয়, আরে রাস্তার পিচ গলে উঠে যায়, তো ভেতরের ওয়্যারিং সিস্টেমের যেটা, এটা গলে যাবে না? এটা গলে যাবে। বাইরে প্লাস্টিকের থাকলে তো হয়েই গেল, ওটাও গলে যাবে। কারেন্ট মানে ঠিকভাবে আসবে না, ফ্যানও ঘুরবে না। তখন গরমে কোথায় যাবে? কি ধনী কি গরিব সব এক। তখন উল্টো ধনীদের কষ্ট হবে, কারণ ধনী মানুষরা তো 2 তলা 3 তলায় থাকে। উপরের তলায় যারা থাকে তাদের অবস্থা সাংঘাতিক খারাপ হবে। সেই কারণেই শুধু শুধু গাছ না কেটে গাছ লাগানো উচিত, পুরনো গাছকে রক্ষা করা উচিত। আরে 50 বছরের উপর গাছ। আমার মনে আছে, আমি কিছুদিন পূর্বে আমি খোয়াই রামচন্দ্র ঘাট গিয়েছিলাম। সেখানে খোয়াই রামচন্দ্র ঘাটের যে বাজারটা আছে, বাজারের এখানে একটা বিশাল বড় বটবৃক্ষ ছিল। সেই বটবৃক্ষটা মানে কমসে কম 100 বছরের পুরনো গাছ হবে, 100 থেকে 150 হবে। কারণ একজন 80 বছরের উপর হবে। আমি এরকম দাদুকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যখন ছোট ছিলেন তখন এই গাছটা কত বড় ছিল? বললো না, বেশ ভালো বড় গাছ ছিল সেটা। উনি বলছেন বেশ ভালো বড় গাছ ছিল, তার মানে ওনারও অনেক আগে, ওনারও জন্মের আগের গাছ। তো তাই আমি বলেছি 100 বছরের উপর হবে গাছটা। সেটা কেটে সাফ করে দিল। বাহ, এলাকার মানুষ কিছু বলেনি। এত পুরনো গাছ কেউ কাটে? আর বটবৃক্ষ, বট গাছের পাতা হয় বড় পাতা, এটা রাত্রেবেলাও অক্সিজেন জেনারেট করে থাকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, বট গাছই একমাত্র গাছ যেটা রাত্রেবেলাতেও অক্সিজেন জেনারেট করে থাকে। না হলে অন্য গাছ কিন্তু এই সচরাচর রাত্রেবেলা কার্বন ডাইঅক্সাইড করে রিলিজ করে, অক্সিজেন না, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। তাই গাছের নিচে ঘুমাতে বারণ করে সবাই। কিন্তু বটবৃক্ষটাই এমন একটা বৃক্ষ যেটা হিন্দিতে বলা হয় পিপল কা পেড়। তো এই বটবৃক্ষ, আগের দিনে মুনি ঋষিরা এই বটবৃক্ষের নিচেই ধ্যানমগ্ন হতো, কারণ রাত্রেবেলাতেও অক্সিজেন এটা রিলিজ করে। বুঝতে পেরেছো? আসল যে জায়গাটা দরকার সেই জায়গাতে ইনভেস্ট না করে, যে আমাদের যে প্রাইমারি সেক্টর হচ্ছে এগ্রিকালচার, আমাদের এরকম ব্রিক ওয়াল দিয়ে বাড়ি বানানোর আমাদের তো কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার মাড ওয়াল। তোমরা সোনম ওয়াংড়ুর না সোনম ওয়াংচুক, এক মিনিট, সোনম ওয়াংচুক, হ্যাঁ, ফুংসুক ওয়াংড়ু ছিল 3 ইডিয়েটসের একটা ক্যারেক্টার, যেটা আমির খান রোল প্লে করেছিল, ফুংসুক ওয়াংড়ু। তো এটার যে রিয়েল ক্যারেক্টার হচ্ছে সোনম ওয়াংচুক। উনি একজন ভিশনিয়ার, উনি একজন সায়েন্টিস্ট। ওনার যদি তোমরা চ্যানেল দেখো, ইউটিউবে আছে, ফেসবুকেও আছে, তোমরা ওনার চ্যানেল দেখবে। উনি লাদাখের সত্য একটা দেখিয়েছিল, একটা ঘর দেখিয়েছিল, একটা মানে বলা যায় একটা ভিলা দেখিয়েছিল, যেটা সম্পূর্ণটাই মার্ডওয়াল দিয়ে তৈরি, তলটা পাথরের, নিচের ফাউন্ডেশন পাথরের এবং পুরোটাই মার্ডওয়ালের। তো উনি বললেন যে এই যে ভিলাটা অনেকটা কিলা বলা যায়, এই টাইপের আর কি, ছোট কিলা। তো ওইটা তৈরি প্রায় 150 বছর আগের। এটা 150 বছর আগের তৈরি। এটা থেকে দরজা টরজা সবাই খুলে নিয়ে গেছে, কিন্তু স্ট্রাকচারটা এখনো দাঁড়িয়ে আছে ঠায়। এত ঝড় বৃষ্টি তুফান গেল এটার উপর দিয়ে, কিছুই হলো না। তো ব্রিক ওয়াল থেকে মাড ওয়াল বেস্ট অপশন। সেরকমভাবে তৈরি করলে, কাঠ এবং মাড দিয়ে তৈরি করলে 100 বছরের উপর টিকসই হয়। কখনো ব্রিক্সের বাড়িঘর বানাতে নেই। ব্রিক্সের বাড়িঘর কতদিন টিকসই হয়, কতবার করতে হয়, এই রিনুয়েল করতে হয়। এগুলো রিনুয়েল ইন দ্য সেন্স মানে এই আবার লিপাপতি করতে হয় সিমেন্ট দিয়ে, বালু দিয়ে।
আবার ভাঙতে হয়, আবার তুলতে হয়। তো এবং ব্রিক ওয়ালের ইয়েতে ঘরে থাকলে গরম লাগে বেশি, কিন্তু মাড ওয়ালে যদি তোমরা সেরকমভাবে বানাও তাহলে সেখানে তোমাদের ইয়ে লাগবে না, এসি লাগবে না। তোমরা ট্রি হাউস বানাও, বড় বড় গাছ তোমরা রোপণ করো, গাছের মধ্যে তোমরা ট্রি হাউস বানাও। তাহলে তোমরা পিকনিকে তোমাদের লাগে এই জঙ্গলে গিয়ে পিকনিক করতে চাও, খোলা জায়গায় যে গাছের নিচে নেচারের কাছে গিয়ে তোমরা পিকনিক করতে চাও, সেখানে গিয়ে তোমরা মাটিতে বসে ঘাসের উপর বসে খেতে পারো, তোমাদের এটা অ্যাডভেঞ্চারাস লাগে। আর এদিকে তোমরা ঘরের মাঝে তোমাদের একটা সাধারণ একটা ইয়ে করতে গিয়ে, তোমরা কাজ করতে গিয়ে তোমরা গাছ কেটে সাফ করে দাও, এ কেমন দ্বিচারিতা ছি। এরপর আবার ফুল লাগাও, ফুল, ফুল দিয়ে কি হবে? ফুল দিয়ে হবেটা কি? একদিন ফুটবে, পরের দিন মজে যাবে। এরকম ফুলের আমার দরকার কি? এগুলো তো ঘরের মধ্যে সাজিয়ে রাখার জিনিস, সাইডে মাইডে তোমরা রাখবে, তো এটার জন্য কি তোমরা গাছ কেটে ফেলবে? একটা গাছ মাটি থেকে উঠছে, তোমাদেরকে মাগনাতে ফ্রি অফ কস্ট মা বাবা যেমনভাবে তোমাদেরকে বড় করে থাকে এইভাবে তোমাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে, বৃষ্টি করাচ্ছে, জীবনটা পুরো পৃথিবীর মধ্যে জীবনটা টিকিয়ে রেখেছে। আর তোমরা গাছ কাটছো, নির্লজ্জ বেহায়া। থু, মূর্তি পূজা করো তোমরা, ভগবান নিয়ে আর কি রাম মন্দির স্থাপিত করে রাম নাম করো। রাম কোনোদিন বলেছে গাছ কাটতে? বল তো, কোন ধর্মের ব্যাপারে এসেছিস বল আমাকে ভালো করে। রাম কোনোদিন গাছ কাটতে বলেছে? ভালো করে রাম নাম জপবি, রামের কথা পড়বি, সেই কথা পুরাণে পড়ে তারপর আসল রাম ভক্ত হবি, নকল রাম ভক্ত হবি না। রামের কথা ছাড়ো, হনুমান ভক্তই তো হবার যোগ্য নাই। এজন্য বলি অরিজিনালিটি মেনটেন করো। কি লাগে রেস্টুরেন্টে গিয়ে, রেস্টুরেন্টের ভেতরে এই মানে নকল ইয়ে থাকে, মানে অ্যারোমাটা দেখাবার জন্য সেখানে স্নেক প্লান্ট, কি বলে মানি প্লান্ট, এগুলো আমি দেখাচ্ছি মানি প্লান্ট। এই যে তোমরা দেখো, এই যে মানি প্লান্ট, মানি প্লান্ট বলে এটা ইয়ে করবে না যে মানে টাকা, গাছে টাকা ধরে এরকম না, এটাকে মানি প্লান্ট বলা হয় আর কি। তো ঘরের ভেতরে এরকম মানি প্লান্ট রাখে, হ্যান রাখে, তেন রাখে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটার জন্য আজকে আমাদের যে পশ্চিম ত্রিপুরার যে ক্যাপিটাল, যে রাজধানী আগরতলার নাম পড়েছে, সেটাকে সেজন্য সেটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগর গাছ। এই যে আগর গাছটা, এখানে আরেকটা আগর গাছ আছে। এই যে আগর গাছ, কাঁঠাল গাছ, টারফল গাছ, অনেক কিছু আছে, জাম গাছ আছে। তো এইরকম পরিবেশ ভালো লাগে, ছোট জায়গা হোক কিন্তু আশেপাশে গাছ থাকলে অক্সিজেন পাবে, যেটা খুব জরুরি এত গরমের মধ্যে। টিনের ঘর থাকলে উপর দিকে তোমরা ওই যে মানি প্লান্ট বলো, মানে যে কোনো শ্রাবস বলো, শ্রাবস বা যে কোনো লতা পাতার গাছ, যেটা যেটা ফুল ফুল গাছ বলো আর পাতাবাহার গাছ বলো, সেগুলো টিনের উপর দিয়ে এটাকে এমন করে উঠিয়ে দেবে যাতে সেখানে পুরো টিনটা ঢাকা পড়ে যায়। তাহলে কি হবে, এই হিটটা, এই যে গ্রিন কালার, গ্রিনারিটা অ্যাবজর্ব করে নেবে, হিটটা অ্যাবজর্ব করে নিলে তোমাদের গরমটা কম লাগবে এবং ওটা আবার অক্সিজেন রিলিজ করবে, হাওয়া দেবে। আশেপাশে বড় গাছ রোপণ করবে, বুঝতে পেরেছো? পেঁপে গাছ লাগাবে, তারপর কাঁঠাল গাছ লাগাবে, আম গাছ লাগাবে, এগুলো লাগবে, কাঠের গাছ লাগাবে, সেগুন গাছ। আর সবচেয়ে থেকে বড় কথা, বট গাছ বাড়িতে একটা থাকা চাই। বট গাছ থাকলে অক্সিজেনটা বেশি পাবে, রাত্রেবেলাও অক্সিজেন রিলিজ করবে এবং মাটিটা ধরে রাখে।
মাটি ক্ষয় হতে দেয় না। মাটি কিভাবে, মাটিও কিন্তু হয়, রিচার্জ হয়। মাটি কিভাবে রিচার্জ হয়? খোদাই করে রাখবে যখন বৃষ্টি, বিভিন্ন জায়গায় এই গর্ত গর্ত করে রাখবে বিভিন্ন জায়গায়। এই গর্তের মধ্যে যখন জল জমা হবে, তখন এই যে জল জমা হয় সেটা নিচে চলে যাবে। এতে কি হবে, মাটিটা রিচার্জ হবে এবং এটা তোমার কি বলে, এই তোমার ব্যালেন্সটা মেনটেন হবে, তোমার ইরোশনটা খুব আস্তে হয়ে যাবে। যেভাবে সয়েল ইরোশন হচ্ছে সেই সয়েল ইরোশনটা কমে যাবে, সেই পরিমাণে সয়েল ইরোশনটা কমে যাবে এবং এটা মানে একটু ধীরে করে দেবে। এবং গাছ লাগালে গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে। বুঝতে পেরেছ? আজকে আমি পরিবেশমূলক একটা ভিডিও বানালাম। জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে। আমি আমার মতো করে আমি আমার বক্তব্য রাখলাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলেও লাগতে পারে। কারণ এই যে গরম, এই গরম কিন্তু আর কমবে না। এই গরম ধীরে ধীরে বাড়বে, প্রত্যেক বছর বাড়বে। এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি না, এটা 3 ডিগ্রি 4 ডিগ্রি করে বাড়বে। কারণ এই পরিমাণে যে কার্বন রিলিজ হচ্ছে, গ্রিন হাউস গ্যাস রিলিজ হচ্ছে, এতে আমাদের পরিবেশ পুরো জঘন্য হয়ে গেছে। একদম পলিউটেন্ট শুধু না, নট অনলি পলিউটেন্ট, এই যে কার্বনটা যে যাচ্ছে এটাকে কিন্তু অ্যাবজর্ব করে নিত আগে যে পরিমাণে গাছ ছিল। এখন তো গাছই নেই, তাই আমাদের ফুসফুসে যাচ্ছে, আমরা রোগী হচ্ছি, আমাদের রোগ বেড়ে যাচ্ছে। তাই গাছ না কেটে গাছ লাগাও। তোমরা যারা যারা এই সিজনে আম খাবে, কাঁঠাল খাবে, লিচু খাবে, জাম খাবে, এই সমস্তগুলো ফেলে না দিয়ে একটা কাগজে রাখবে। কাগজের পুটলাতে এটাকে পুটলা করে রেখে একটা জায়গায় জমিয়ে রেখে তারপর কি করবে, যেখানে খালি জায়গা পাবে সেখানে এগুলো পুঁতে দিয়ে আসবে। ঢিল দিয়ে ফেলে দেবে না, পুঁতে দিয়ে আসবে। পুঁতে দিয়ে এসে তারপর এখানে রেগুলার নজর রাখবে। সেখানে একটু হালকা হালকা করে দেখবে যে জল দেবে, বেশি না, 2 কাপ করে জল দাও। যখন গাছের চারাটা উঠে যাবে না, গাছের চারাটা উঠলে তখন আস্তে আস্তে এগুলোর যত্ন নাও। যত্ন নিতে নিতে দেখবে আবার আগের মতো হরিয়ালি হয়ে গেছে। প্রত্যেকে, আমাদের রাজ্যের প্রত্যেক মানুষ যদি এই পদক্ষেপটা নেয়, তাহলে আমাদের এই ত্রিপুরাটা আগামী 10 বছরের মধ্যে আবার আগের মতো গ্রিনারি হয়ে যাবে, ছায়াদার থাকবে। তখন আমাদের টেম্পারেচার একটু হলেও আরাম লাগবে, একটু হলেও একটু কম থাকবে অন্যান্য রাজ্যের তুলনায়। এখন তো পুরো রাজস্থানের মতো গরম। আমি যখন 2008-এ প্রথম যখন আমি রাজস্থানে যাই, 2009-এ, তখন যে গরমটা, সেখানে লু, যেটাকে বলা হয় লু মানে হিট ওয়েভ, সেই হিট ওয়েভ এখন ত্রিপুরায়। আমি তখন চিন্তা করতাম, আমি ত্রিপুরায় ছেড়ে কেন আমি এই জায়গায় মরতে এলাম। আমি চাকরির ইয়েতে গিয়েছিলাম, 2009-এ চাকরি করতে গিয়েছিলাম। তো তখন আমি ত্রিপুরার কথা চিন্তা করতাম, এত সুন্দর পরিবেশ ফেলে দিয়ে আমি রাজস্থানে মরতে গেলাম, এই কথা চিন্তা করতাম। এত গ্রিনারি ছিল। প্লেনে চড়লে আমার মনে আছে 2000-এর আগে 97-96-এ যখন প্লেনে চড়তাম, বা 91-এও প্লেনে চড়েছিলাম, তখন প্লেনটা যখন টেক অফ করতো না, টেক অফ করবার পর তখন নিচের দিকে দেখলে, জানালা দিয়ে দেখলে, তখন দেখা যেত খালি গ্রিনারি গাছপালা, খালি গ্রিনারি গাছপালা। বাহ, কি দারুণ লাগতো। আর এখন গড়ের মাঠ। এই হচ্ছে অবস্থা। তাই এখন 11th আওয়ার না, এখন 12th আওয়ার চলছে। এখনও যদি ঠিক পথ বেছে না নেও, তাহলে মানব সভ্যতা হারিয়ে যাবে। বেশি দিন নেই, বেশি দূরে নাই। কিসের জন্য বিয়ে শাদী, কিসের জন্য পয়সা কামানো, যদি পরিবেশ না থাকে? কিসের জন্য, কার জন্য? যদি নিজের ছেলে মেয়েদের একটা পরিবেশ না দিয়ে যেতে পারি। আমার মনে আছে আমরা ছোটোবেলায় কত খালি মাঠ ছিল, আমরা খালি মাঠে দৌড়তাম। তারপর ক্ষেত ছিল, ক্ষেতের আইল ধরে আমরা দৌড়াতাম। তারপর নারকেল গাছ থেকে লাফ দিয়ে আমরা পুকুরে পড়তাম। এখন পুকুর চোখেই পড়ে না। নারকেল গাছ এরকম এরকম করে বেঁকিয়ে, যেটা আমরা চিত্রে আঁকি, এটা এখন আমাদের মানে ড্রয়িংয়ের একটা মানে একটা আর্টের বিষয় হয়ে গেছে, মানে একটা রেয়ার কেস। এইরকমভাবে শেপে নারকেল গাছ, জানি না কয়জনের মনে আছে, আমরা এই নারকেল গাছে চড়ে জাম্প করতাম পুকুরে। তো এই দৃশ্যগুলো মাঝে মধ্যে
এই এই যে স্মৃতির অন্তরাল থেকে, স্মৃতির গহ্বর থেকে মাঝে মধ্যে বেরিয়ে আসে। তখন চিন্তা করি ওই সময়টা ভালো ছিল না এখনের সময়টা ভালো। ভালো করে চিন্তা করলে তখন মনে হয় না, তখনকার সময়টাই ভালো ছিল। কি হবে পলিটিক্স দিয়ে, কি হবে টাকা পয়সা করে, যদি ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি একটা ভালো পরিবেশই না দিয়ে যেতে পারি, তখন ওরাই বকবে যে সালা বাটপারের দল কি করেছে, নিজেদের স্বার্থে করেছে, আমাদের জন্য চিন্তা করেনি, একটা প্লে গ্রাউন্ড দিয়ে যেতে পারিনি, একটা আশেপাশে কোথাও একটা মানে চিলড্রেন্স পার্ক নাম করে একটা খালি জায়গা, চিলড্রেন্স পার্কের তখন কোনো বালাই ছিল না, খালি জায়গা এমনিতেই ছিল। আর এখন চিলড্রেন্স পার্ক করে, সেখানে কতজন বাচ্চারা খেলবে? একটা পার্কে কতজন বাচ্চারা খেলবে? সেখানে আবার এসে এখানে ঢেড়ে খুকিরা এসে বসে আড্ডা মারবে। তো কয়জনকে জায়গা দেবে একটা পার্ক? এত পপুলেটেড হয়ে গেছে আমাদের ত্রিপুরাটা, বিশেষ করে আগরতলা শহরটা এত পপুলেটেড, এত ডেন্সলি পপুলেটেড হয়ে গেছে যে এখানে তিল ধরবার জায়গা থাকে না। এত গাড়ি ঘোড়া, বড় গাড়ি, একজন চালক, গাড়ি খালি। তো এটা জায়গাটা অকুপাই করে নিচ্ছে। এবং বটতলা বাজার তো বলেই লাভ নেই, হরিগঙ্গা অবসর রোড তো বলেই লাভ নেই। এই হচ্ছে পরিস্থিতি। তারপর হচ্ছে গিয়ে হর্ন। আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা উনি বলেছিলেন যে হর্নের বিরুদ্ধে উনি আইন আনবেন। আইন তো আগেই আছে, সেটা সঠিকভাবে প্রণয়ন করছিল না কেউ। এটা শক্তভাবে প্রণয়ন করতে কি দরকার, মানে শক্তভাবে প্রণয়ন করবার জন্য কি দরকার, কি টুলস দরকার? কিছুই না, মনের ইচ্ছা দরকার। যেমন গাড়ি চালাতে চালাতে আমি দেখি বেপরোয়াভাবে অটো হোক বা বাইক হোক বা ছোট গাড়ি হোক বা বড় গাড়ি হোক, যেমন স্করপিও হোক, বোলেরো হোক, ইকো হোক, ওয়াগনার হোক, অল্টো হোক, বেপরোয়াভাবে খালি হর্ন মারতে থাকে। আগে যেতে হবে, সামনে যদি কোনো গাড়ি থাকে তাতেও মানে নেই, হুঁশ নেই, খালি হর্ন মারবে। হাতের সামনে হর্ন আছে, বাস হর্ন মেরে দেবে, বাহ, বারবার হর্ন মারবে। এত বাজে অভ্যাস এটা, এত বাজে অভ্যাস এতে। এবং এই যে সাউন্ড পলিউশন হচ্ছে, এবং যে স্কুলের সামনে, যে কোনো স্কুলের সামনে হর্ন বাজানো তো নিষিদ্ধ, সেটা তো আইনেই আছে। এগুলো সঠিকভাবে প্রণয়ন করে না কেন? এগুলো তো ডাইরেক্ট সাইনবোর্ড লাগানো উচিত যে এখানে একদম হর্ন প্রহিবিটেড জোন, এগুলো হর্ন প্রহিবিটেড জোন করা উচিত। এবং সেখানে সিসিটিভি ক্যামেরা না, শুধু সেখানে এই প্রশাসনিক কোনো কাউকে দাঁড় করিয়ে সেখানে অন ডিউটি রাখা উচিত। কেউ দাঁড়িয়ে থেকে সেগুলো অবজার্ভ করবে, যদি পাওয়া যায় যে কেউ নিয়ম উল্লঙ্ঘন করছে, তাকে সঙ্গে সঙ্গে ফাইন করবে, সঙ্গে সঙ্গে, এবং শক্ত ফাইন। কেউ যদি শুধু হর্ন বাজায়, আর যেটা মানে হর্ন প্রহিবিটেড জোন, সেখানে হর্ন বাজাতেই পারবে না। আমি কিছুদিন পূর্বে, তোমরা দেখেছো যে মিজোরামে গিয়েছিলাম, মিজোরামে হর্ন বাজাতে হয় না তো। এত সংকীর্ণ রোড, এত সরু রাস্তা, এই সরু রাস্তা দিয়ে যাচ্ছে আসছে একদম ঘেঁষে তবুও তো হর্ন বাজাচ্ছে না কেউ। এই হচ্ছে প্রশাসন যদি সঠিকভাবে কোনো নির্দেশ দেয় তাহলে সেটা মানতে বাধ্য। ভালোর দিকে কোনো কিছু নির্দেশ নেই। তারপর হচ্ছে গাড়ির ধোঁয়া। গাড়ি থেকে, অটো থেকে, সিএনজির অটো থেকে এত ধোঁয়া মানে বের হয়, যেগুলো পুরনো হয়ে গেছে, পুরনো অটোগুলো যেগুলো BS4 টাইপ, BS4 বা BS3 বা BS2, এখনও তো BS1-এর অটোও এখনও চলছে, BS1-এর অটো এখনও চলছে রাস্তায়। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী BS4 পর্যন্ত কোনো গাড়ি রাস্তায় থাকা উচিত না, মানে উচিত না কেন, এটাকে স্ট্রিক্টলি প্রহিবিটেড করে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত চলছে। তো পাবলিক ট্রান্সপোর্ট, একটা দুটো না হয় ইন্ডিভিজুয়াল কোনো 2 হুইলার যদি বা 4 হুইলার, যেগুলো দিয়ে ধোঁয়া বের হয় না, যেগুলোর এখনও কন্ডিশন ভালো আছে, এগুলো না হয় চলতে পারে। বাট কি করে পাবলিক ট্রান্সপোর্ট চলে, যেগুলো মানে একদম ঝরঝরা কন্ডিশন, একদম ধ্যাত্রা হয়ে গেছে একদম, এগুলো চলছে রাস্তা দিয়ে, ধোঁয়া নিক্ষেপ হচ্ছে, এগুলো দেখে না প্রশাসন?
ফালতু ফালতু আলতু ফালতু কামে লেগে আছে প্রশাসন, ঘুমিয়ে আছে কুম্ভ নিদ্রায়। কারণ পাবলিক এরকম, কি আর বলা যাবে। যাই হোক, আমার বলার ছিল, অনেক দিনের আমার মনে একটা ক্ষোভ ছিল, আমি তোমাদের সম্মুখে তুলে ধরলাম। তোমরা জাগ্রত হও, আশা করি তোমরা জাগ্রত হলে প্রশাসনও জাগ্রত হবে। কারণ প্রশাসন এমনিতে কখনো জাগ্রত হয় না, নাকে নস্যি দিয়ে ঘুমিয়ে থাকে সবসময়। তোমরা জাগ্রত হও, প্রশাসনও জাগ্রত হবে। বন্ধুরা, এতটুকুই বলার ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।